প্রিয় দর্শক, স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। অনুষ্ঠানের শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাকোয়াত, রাজনৈতিক বিশ্লেষক। আরেকজন হলেন জনাব মাহবুব মুর্শেদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস। আপনাদের দুজনকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। আমরা শুরুতেই যাব মাহবুব মুর্শেদের কাছে। ইন্ডিয়ার ফরেন সেক্রেটারি বিক্রম মিস্ত্রি ঢাকা সফর নিয়ে দুই দেশে আলোচনা চলছে। তিনি বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগের মতো সুসম্পর্ক বজায় রেখে ভারত সম্পর্ক করতে চায়। তিনি আরও বলেছেন যে দুই দেশের জনগণের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় দিল্লি। আপনি জানেন যে এই দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কয়েকটি বাধা মোটা দাগে বিরাজমান। এর মধ্যে একটি হলো যে সেখানকার মিডিয়া যে ধরনের বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে, মিথ্যা লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছে। জুলাই আগস্ট অভ্যুত্থানকে তারা মেনে নিতেই পারছে না। এখন এই যদি অবস্থা হয় তাহলে দুদেশের সম্পর্ক ভালো হবে কিভাবে? যে কোনো একটা দেশে যদি সরকার পরিবর্তন হয়, সেটা নির্বাচনের মধ্য দিয়ে হোক বা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হোক, সেখানে কিন্তু প্রতিবেশী বা তাদের সঙ্গে সম্পর্কিত যে রাষ্ট্রগুলো আছে তারা সবাই সেই অনুযায়ী নিজেদের প্রস্তুত করে তোলে। যেমন আপনি একটা খবর দেখবেন যে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পরপরই কানাডায়, তাদের নিকটতম প্রতিবেশী কানাডা, তারা কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছিল। সেটা ট্রাম্পের কর্মকর্তা কারা হবেন, তার বৈদেশিক নীতি কি হবে, তিনি কি ব্যক্তিগতভাবে কি পছন্দ করেন অপছন্দ করেন, সব কিছু তারা নিজেদের বিবেচনায় নিয়ে তারা কিন্তু নিজেরা প্রস্তুত হচ্ছিল। এখন আমাদের বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখি যে ভারত একটা মাইন্ডসেটের বসবাস করে, একটা কমন একটা মাইন্ডসেটে বসবাস করে, এবং সেখানে আমলাতন্ত্র বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এই মাইন্ডসেটটার উদ্যোক্তা এবং এটাকে পরিপোষণ তারা করে। আমরা সেখানে দেখি যে তারা সবসময়ই বাংলাদেশকে এক ধরনের ছোট ভাই বা নিজের অধীনস্থ এরকমভাবে দেখতে পছন্দ করে। সেটা ইতিহাসের বিভিন্ন সময় তারা এটা প্রয়োগ করতে না পারলেও আমরা দেখেছি গত 15 বছরে আওয়ামী লীগের যে শাসনামল, সে সময় তারা কিন্তু এই নীতিটা, তারা যে বাংলাদেশকে ছোট ভাই হিসেবে দেখে, এই নীতিটা তারা কিন্তু প্রয়োগ করতে পেরেছিল। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ছিল যেটাকে আমরা বলি অধীনতামূলক মিত্রতা, যে আমরা তার নিচে এবং তার বন্ধু এরকম একটা রিলেশনের মধ্যে আমরা কিন্তু ছিলাম। এখন ভারত কি করছে? ভারত এই সম্পর্কটাকে এক্সপ্লয়েট করেছে এবং তারা সবসময়ই আমাদের সঙ্গে পেতে অভ্যস্ত। গত 15.5 বছরে আমরা দেখেছি ভারত যা যা চেয়েছে তা বাংলাদেশ তাদেরকে দিয়েছে, দিতে বাধ্য হয়েছে এবং দিয়ে খুশি থেকেছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি গর্ব ভরে বলেছেন, ভারতকে আমরা যা দিয়েছি তারা সারা জীবন মনে রাখবে। এরকম একটা পরিস্থিতি যখন একটা সম্পর্কের মধ্যে হয়, এটা ব্যক্তি হোক, রাষ্ট্র হোক বা কোনো গোষ্ঠী হোক, প্রতিষ্ঠান হোক, তারা যখন আরেকটা প্রতিষ্ঠান, রাষ্ট্র এবং ব্যক্তির উপরে এরকম একটা আধিপত্য প্রতিষ্ঠিত করে ফেলতে পারে এবং সেই আধিপত্যে সকলেই অভ্যস্ত হয়ে যায়, সেখানকার মিডিয়া, সেখানকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক ব্যক্তি, তারা সবাই যখন এই সম্পর্কে অভ্যস্ত হয় এবং এটা সুবিধা পেতে অভ্যস্ত হয়ে যায়, তখন কিন্তু তাকে নতুন বাস্তবতায় নিয়ে আসা খুব কঠিন। কারণ এটা কোনো পররাষ্ট্র নীতির সম্পর্ক না, এটা হলো একটা গ্রহণের, আমি নেব, কিছুই দেব না। বাংলাদেশের প্রাপ্যটাও তারা কিন্তু বুঝিয়ে দেয়নি। এই 15.5 বছর তারা শুধু নিয়ে গেছে। এরকম একটা পরিস্থিতিতে ভারতের জন্য যেটা সবচেয়ে বড় সমস্যা হয়েছে, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো, সেটা খুব শক্ত ভিত্তির উপরে এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, যেখানে 90 থেকে তারও বেশি মানুষ এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে এবং তারা কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে এরকম নয়। তারা আওয়ামী লীগের যে নতজানু পররাষ্ট্রনীতি, যে ভারতের প্রতি তারা যেভাবে একটা আনুগত্যের নীতি তারা সবসময় লালন করে এসেছে এবং ভারতকেই তাদের টিকে থাকার একমাত্র অস্ত্র হিসেবে নানান সময় উচ্চারণ করেছে। তারা বলেছে ভারত আছে, আমরা আছি, এরকম তারা কিন্তু নানান সময় বলেছে। এরকম একটা জায়গা থেকে বাংলাদেশ যখন একেবারে অন্য একটা জায়গায় অবস্থান নিল, সহসা ভারত কিন্তু একেবারে আকস্মিক একটা শক পেয়েছে।
তারা কিন্তু এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। কিন্তু ভারতকে এটা বুঝতে হবে যে বাংলাদেশের সঙ্গে একটা স্বাধীন সার্বভৌমত্ব আত্মমর্যাদাশীল জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক গড়ে তুলতে হবে। এখানে আমরা যেসব বিক্রম মিস্ত্রি যেসব কথাবার্তা শুনছি, এগুলো আনুষ্ঠানিক কথা। এই যে কূটনৈতিক পরিভাষায় আনুষ্ঠানিক কথাবার্তা, এগুলোর আসলে খুব বেশি মূল্য আমি নেই। একটা জিনিস যোগ করি, মিডিয়া প্রসঙ্গে যেহেতু আসলো, সেখানে কিন্তু বিক্রম মিস্ত্রি একটা কথা বলেছেন। সেটি হলো যে উনি বলেছেন যে ভারতের যে মিডিয়া অপপ্রচার চালাচ্ছে তার সঙ্গে দিল্লির সরকারের কোনো সম্পর্ক নেই, কিন্তু সেটাও কিন্তু সত্য নয়। না, কারণ আমরা জানি যে ভারতের সমস্ত মিডিয়া যেগুলো গদি মিডিয়া হিসেবে পরিচিত, তার মানে মোদির মিডিয়া, সেগুলো কিন্তু একই ধরনের প্রচার করছে। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে বিজেপির যে এক্স হ্যান্ডেল রয়েছে, সেখানে কিন্তু এই মিথ্যা অপপ্রচার চলছেই। তাহলে সরকারের দায় দায়িত্ব কোথায় গেল? ভারতের সঙ্গে বাংলাদেশের যে অধীনতামূলক সম্পর্ক আওয়ামী লীগ সরকার তৈরি করেছিল সেখানকার বিজেপি সরকারের সঙ্গে মিলে, সেটার ফল কিন্তু মিডিয়া ব্যক্তিরাও ভোগ করেছে, সেখানকার মিডিয়াও ভোগ করেছে। তারা কিন্তু ভারতের যখন মিডিয়াগুলোতে আমরা দেখেছি যে এখানকার আওয়ামী লীগ সরকার তাদেরকে নানান রকমের সুবিধা কিন্তু দিয়েছে। এটা সত্যি হতে পারে যে শুধুই কি বিজেপি আওয়ামী লীগের সঙ্গে এরকম একটা অনৈতিক সম্পর্ক তৈরি করেছিল তা কিন্তু নয়, এখানে কংগ্রেসও ছিল সবাই। এখানে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জির মতো নেতা, যাকে বাংলাদেশে অনেকেই সম্মান করেন, তিনিও কিন্তু অনৈতিক অযৌক্তিক প্রস্তাব দিয়ে যাচ্ছেন, নানান কথাবার্তা বলছেন। সেটা অনেকে বলছে ভোটের হিসাব, কিন্তু তিনি তো কথাটা বলে ফেলেছেন। আমরা অনেকেই জানি যে ভারতের যারা নানান রকমের সাংবাদিক, তারা কিন্তু বাংলাদেশে এসে অনেক সুবিধা পেয়েছেন। ফলে এটা ভারত বাংলাদেশের যে সম্পর্ক, এখানে নাগরিক জায়গা থেকে, ইন্টেলেকচুয়াল জায়গা থেকে, সাংবাদিকতার জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে, রাজনৈতিক দলের জায়গা থেকে এবং কূটনীতির জায়গা থেকে এটাকে পুনর্নির্মাণ করতেই হবে। ভারত এতকাল যেভাবে ভেবে এসেছে যে বাংলাদেশকে তারা একটা অধীনস্থ রাষ্ট্র, একটা ছোট ভাইয়ের মর্যাদায় এই যা বলবো তাই শুনবে, এরকম একটা পরিস্থিতিতে নিয়ে যাবে, বাংলাদেশের কোনো নিজস্ব পররাষ্ট্র নীতি থাকবে না, ভারতের পররাষ্ট্র নীতিকেই তারা প্রতিধ্বনিত করবে, এরকম যে একটা পরিস্থিতি তারা গত 15.5 বছরে পাকাপোক্ত করেছিল, এবং সেটা তারা অব্যাহত রাখার জন্য আওয়ামী লীগকে 3 টার্মে অনৈতিক সুবিধা দিয়ে ভুয়া নির্বাচন, পাতানো নির্বাচন, ডামি নির্বাচনের মধ্য দিয়ে তারা যে টিকিয়ে রেখেছিল এবং টিকিয়ে রাখার ক্ষেত্রে সমস্ত সমর্থন দিয়েছিল, এই জায়গা থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। ফলে এটা শুধু পররাষ্ট্র সচিব পর্যায়ের এই সফর বিনিময় বা কূটনৈতিক পরিভাষার একটা কথাবার্তা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধতা না, এটা মাইন্ডসেটটাই তৈরি করতে হবে, ভারতকে বাস্তবতায় আসতে হবে। না হলে এই যে নতুন প্রজন্ম যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করেছে, এই বাংলাদেশের সঙ্গে ভারত আর সামনে চলতে পারবে না। আরেকটি বিষয় ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে মোটা দাগে বাধা হয়ে দাঁড়িয়েছে, এটাকে কেউ কেউ বলছে সম্পর্কের কাঁটা হিসেবে বিরাজমান, সেটি হলো শেখ হাসিনার দিল্লিতে অবস্থান। আপনারা জানেন যে হাসিনা ভারতে বসে নানান বক্তৃতা বিবৃতি দিচ্ছেন। সরকার ভারতকে স্পষ্ট করে বলেছে যে হাসিনার এই ধরনের অপকর্ম আমাদের কাছে মোটেই গ্রহণযোগ্য নয়। কারণ হলো হাসিনার এই ধরনের তৎপরতা আমাদের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার জন্য হুমকি। এটি বন্ধে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। আপনার কি মনে হয় দিল্লি এ বিষয়ে পদক্ষেপ নেবে? আপনি যে দুটো বিষয় উল্লেখ করলেন, ভারতে শেখ হাসিনার অবস্থান এবং এখনও উল্টাপাল্টা কথা বলা অব্যাহত রাখা, এবং ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা, বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা, এই দুইটা আমাদের দুই দেশের মধ্যে সমস্যাকে আরও বৈরিতার দিকে ঠেলে দিচ্ছে। এটা সত্য, কিন্তু এই দুইটা হচ্ছে লক্ষণ বা সিমটম, সারফেসে যেটা আমরা দেখি। এই দুইটা বন্ধ করা ভারতের জন্য 1-2 ব্যাপার। করছে না কেন, তার পেছনের মূল কারণ আবার দুইটা, মুখ্যত দুইটার মধ্যে একটা হচ্ছে যে বাংলাদেশে ভারত শেখ হাসিনার মতো একজন অনুগত ভৃত্যকে নিয়োগ দিয়েছিল, রেখেই ছিল ওই প্ল্যান করে যে শেখ হাসিনা না চাইতেই সব দিবে যাতে ভারত আজীবন মনে রাখতে পারে। সেই রকম একজন পরীক্ষিত ভৃত্য যে ইন্ডিয়ার সঙ্গে সমস্ত কিছু দিবে,
তারপরও ইন্ডিয়া মাঝে মাঝে আমাদের আবার একটু কান মলে দেওয়ার মতো বর্ডারে দুইটা গুলি করে দুজনরে মারবে। বড় দাদারা ছোটদের কান মলে দেয় না, ওইরকম এই ইন্ডিয়ার ভাষা কান মলে দেওয়াটাই হচ্ছে গুলি। ওরা আমাদের গুলি করে মারবে এবং আমরা সেটারও প্রতিবাদ করতে পারবো না। আমাদের এইখান থেকে সমস্ত কিছু তারা সুবিধা নিবে, তারা সুবিধা গ্রহণ করবে, কিন্তু আমাদের আত্মমর্যাদা নিয়ে যে বেড়ে উঠবার এবং সম্পর্ক তৈরি করবার যে অধিকার সেটা দিবে না। সেই রকম একজন ভিত্তুকে এদেশের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে ঝেঁটিয়ে বিদায় করেছে এবং ওই দেশে আশ্রয় নিয়েছে। এটা একটা। দ্বিতীয় আরেকটা কারণ ভারতের আভ্যন্তরীণ, সেটা হলো ভারতের রাজনীতিতে বিজেপির এই যে বারবার ক্ষমতায় আসা, এর পিছনে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে তাদের ধর্মীয় ইস্যুটা, হিন্দুত্ববাদী। বিজেপির যে হিন্দুত্ববাদী রাজনীতি, এই হিন্দুত্ববাদী রাজনীতি করে ক্ষমতায় থেকেও তারা বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, স্বাস্থ্য পলিসি, তারপরে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীতে রেশনিং, এটা ওইটা দিয়েও তারা কুল পাচ্ছে না তাদের ডিক্লাইনিং অবস্থা, মানে এদের সমর্থন পড়তির দিকে। যখনই সমর্থন পড়তির দিকে থাকে এইসব ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর, তখন এইটাকে তুলবার জন্য ধর্ম একটা গুরুত্বপূর্ণ ইস্যু তাদের কাছে। এখন ভারতের ইস্যুটাকে তারা কাজে না লাগিয়ে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুটাকে তারা কাজে লাগাতে চায়। সেই কাজে লাগিয়ে তারা যাতে ধর্মীয় কার্ডটা খেলে আবার নিজের আলোচনায় আসা, একটু ডিক্লাইনিং পজিশনটাকে একটু আপগ্রেড করা, সেটা তারা করতে পারে। এইটা হলো তাদের আভ্যন্তরীণ রাজনীতির সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়ে পড়েছে, যে কারণে বাংলাদেশের হিন্দুদেরকে তারা উস্কে দিয়ে নানান রকমের অকারেন্স ঘটানো, মিথ্যা প্রোপাগান্ডা তৈরি করে সেগুলো ছাড়া এটা তারা করছে। এখন কথা হলো এই যে বিক্রম মিস্ত্রি, ওনাদের যে ফরেন সেক্রেটারি যিনি আসলেন, আমি আরেকটা অনুষ্ঠানে বলছিলাম যে ওনার নামের মধ্যে মিস্ত্রি আছে। তো বাংলাদেশে মিস্ত্রির ছুরি বলতে একটা বাগধারা আছে বাংলা ভাষায়। মিস্ত্রির ছুরি হচ্ছে মুখে মধু অন্তরে বিষ। এখন উনি মুখে যে বললেন দুদেশের সম্পর্কের মধ্যে একটা কালো মেঘের ছায়া পড়েছে, যেটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, এই ছায়াটা দুদেশের স্বার্থেই দূর করা উচিত। এটা যদি ওনার ওই বাগধারার মতো না হয়, যদি সত্যি সত্যি মিন করেন, তাহলে সেটা দুদেশের জন্যই মঙ্গল। মঙ্গল কেন দেখেন, ভারতের সঙ্গে আমাদের ভৌগোলিক সম্পর্ক, আমাদের ম্যাক্সিমাম বর্ডার এরিয়া ভারতের সঙ্গে, তাদের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক, এই দেশের ওই দেশের দুই দেশের রাজনৈতিক ঢেউটা কিন্তু খুব সহজেই এক দেশের আর এক দেশে পড়ে। তাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক সম্পর্ক, কারণ আমাদের দেশে তারা কালচারাল আগ্রাসন দিয়ে আমাদের ওইখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। তাদের সঙ্গে আমাদের সামাজিক সম্পর্ক, বাংলাদেশের অনেকের সঙ্গে ভারতের আত্মীয়তা আছে এবং বর্ডার এরিয়ায় নিয়মিত যাতায়াত আছে। তাদের সঙ্গে আমাদের অর্থনৈতিক সম্পর্ক, তাদের সঙ্গে আমাদের ধর্মীয় সম্পর্ক, কারণ দুই দেশের যে সংখ্যালঘু সম্প্রদায়, ধর্মীয় সংখ্যালঘু, ভারতের সংখ্যালঘু মুসলমান এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের, এর যে কোনো একটা পক্ষ নিয়ে কোনো একটা ঘটনা ঘটলে এক দেশের প্রভাব আরেক দেশে পড়ে। ফলে এই যে এতগুলো সম্পর্কের যে মাত্রা, যে ব্যাপ্তি, এটি আপনি অন্য দেশের সঙ্গে বাংলাদেশের আর কারো সঙ্গে পাবেন না। ভারতেরও অন্য কোনো দেশের সঙ্গে এত সম্পর্কের সূত্রতা পাবেন না। তাহলে এত সম্পর্কের সূত্র যে দুটি দেশের সঙ্গে থাকে, তাদের মধ্যে যদি বৈরিতা থাকে, তাহলে উভয়ের জন্যই ক্ষতি। এবং সেই ক্ষতিটা ওরা ভাবছে যে বাংলাদেশের জন্যই ক্ষতি হবে, তা তো না, ভারতের জন্য ক্ষতি আরও বেশি হবে। বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া চিকিৎসার জন্য যেতে না দেয়, তাহলে বাংলাদেশে নতুন নতুন চিকিৎসার সেক্টর তৈরি হবে, ডেভেলপ করবে। দরকার হলো অন্য দেশে প্রয়োজন হলে চিকিৎসার জন্য যাবে, ক্ষতিগ্রস্ত হবে ভারত। বাংলাদেশের ব্যবসায়ীরা যারা ভারতে শপিংয়ের জন্য পর্যটক হিসেবে যেত, চিকিৎসার জন্য যেত, এবং বাংলাদেশিদের উপর ওদের এই সেভেন সিস্টার্স এরিয়ার দু একটা রাজ্য এবং কলকাতা সহ বিভিন্ন শহর, চেন্নাই, সাংঘাতিকভাবে নির্ভরশীল, তারা ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না। তারা ক্রাইসিস মিট আপ করে নিবে। বাংলাদেশে গরু দেওয়া কমানোর পরে বাংলাদেশে গরুর উৎপাদন বেড়েছে না, আমাদের এখন ওদের দিকে তাকিয়ে থাকতে হয় গরুর জন্য। সুতরাং বাংলাদেশ সর্বক্ষেত্রে স্বনির্ভর হবার জন্য যা দরকার, নিজেদের উৎপাদন বাড়াবে, সক্ষমতা বাড়াবে, প্লাস অন্য দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। ক্ষতিগ্রস্ত হবে ভারতের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হবে তাদের যে সম্প্রীতির জায়গাটা, তারা নিজেদের দেশের মধ্যে চ্যালেঞ্জে পড়বে। সেই কারণে বাংলাদেশেরও দরকার, কারণ বৃহৎ একটা প্রতিবেশী, তারা যদি সারাক্ষণ আমাদের পোক করতেই থাকে অন্যায়ভাবে, সেটাও তো আমাদের জন্য খুব স্বস্তিদায়ক হয় না। আমরা দেশের উন্নয়নের জন্য, ভালো কাজের জন্য, জাতি গঠনের জন্য মনোনিবেশ করব, না ওদের বৈরিতাকে মোকাবিলার জন্য আমার মেধা এবং সময় অপচয় করব, সেটাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু। ফলে দুই দেশের জন্যই, দুই দেশের স্বার্থেই এই হাসিনা
বা শেখ শাসনকে ভুলে যেতে হবে ভারতকে। তাদেরকে ধরে নিতে হবে বাংলাদেশে তারা যেই বাংলাদেশ চেয়েছিল সেটা ভোগ করেছে অনেক দিন, শুকরিয়া আদায় করে ওই কুলি করে ফেলে দেখ যে ওটা শেষ। এখন নতুন যেই বাংলাদেশ, নতুন যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করছি, সেই বাংলাদেশের সঙ্গে কি করে সম্পর্ক উন্নয়ন করে সাম্য ও আত্মমর্যাদার ভিত্তিতে বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্পূর্ণভাবে মেনে নিয়ে আমাদের প্রতি অন্যায়ভাবে বর্ডারে গুলি না করে, আমাদেরকে ডিপ্রাইভ না করে কি করে সম্পর্ক তৈরি করবে, সেই স্টাডিকে ভারতকেই করতে হবে। পাশাপাশি আর একটা জিনিসও বলে, এটা আমাদের সমালোচনা করি আমি, সেটা হলো ভারত তার পরীক্ষিত একজন ভৃত্যকে এইভাবে হারিয়েছে। বাংলাদেশ তার মুঠো থেকে সরে গেছে তাদের স্বার্থ উদ্ধার করবার জন্য। সেই গোষ্ঠী এখানে আর নাই চারে, সুতরাং তাদের গাজালা করবে, তাদের মিডিয়াকে তারা ব্যবহার করবে, অথবা মিডিয়া স্বউদ্যোগেও এরকম প্রচারণা করবে, এটা সত্য। এই গ্লোবালাইজেশনের যুগে, এই প্রেস ফ্রিডমের যুগে চাইলেই সব মিডিয়ার মুখ বন্ধ করতে পারবো না আমরা। গদি মিডিয়ার কয়েকটা বন্ধ করলে আবার আর এক মিডিয়া মুখ খুলতেও তো পারে। সুতরাং আমাদের নিজেদের সক্ষমতা তৈরি করতে হবে যে বাংলাদেশ বিষয়ে ইন্ডিয়ান মিডিয়া যেই ন্যারেটিভ প্রচার করছে এটা সর্বৈব মিথ্যা, ডাহা মিথ্যা এবং বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা। তার বিপরীতে আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন করা, তাদের ফেস করার সক্ষমতা তৈরি করা, প্রকৃত তথ্য উপাত্ত তাদের হাতে দেয়া। পাশাপাশি বাংলাদেশের রাজনীতিবিদদের মতোই বাংলাদেশের মিডিয়াও বিভিন্ন পন্থী হিসেবে ভাগ বা বিভক্ত হয়ে পড়েছিল। বাংলাদেশের সকল মিডিয়াকে যদি বাংলাদেশে মিডিয়া চালাতে হয় তাহলে বাংলাদেশপন্থী হতে হবে। এই অঙ্গীকারটা সবার থেকে আদায় করতে হবে এবং তার রিফ্লেকশন কাজে দেখাতে হবে। বাংলাদেশের সকল মিডিয়া যদি ভারতের অন্যায্য কাজগুলো রেগুলার তুলে ধরে যে ভারতের মিডিয়া এই মিথ্যা প্রোপাগান্ডা চালাইছে, তারা প্রচার করেছে, এটা আসল তথ্য, এটা ভারতের শাসক প্রশাসকরা বলছে এইটা, কিন্তু প্রকৃত সত্য এইটা। বাংলাদেশের সকল মিডিয়া যদি বাংলাদেশের পক্ষের পজিটিভ ইমেজগুলো এবং সত্য তথ্যগুলো শুধু একযোগে তুলে ধরে ভয়েস রেইজ করে, তাহলে ভারতের ওই সব মিথ্যা প্রোপাগান্ডা একদম বানের জলের মতো ভেসে যাবে। কারণ মিডিয়া তো শুধু ভারতের কটা মিডিয়া না, আন্তর্জাতিক অনেক গুরুত্বপূর্ণ মিডিয়া আছে যারা বাংলাদেশের রিপোর্ট নিয়মিত প্রকাশ করে। সেই সব জায়গায় মনোযোগ দিতে হবে এবং আমাদের এইখানে সেই সক্ষমতা তৈরি করতে হবে। ভারতের নিন্দা করে যদি শুধু আমরা বসে থাকি এবং গালমন্দ করি আর সম্পর্ক উন্নয়নের জন্য দেন দরবার করি, সেটিও বাংলাদেশের পরিবর্তিত বাংলাদেশের জন্য সঠিক পদক্ষেপ হবে না। আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাহবুব মুর্শিদ, আমরা লক্ষ্য করেছি বিক্রম মিস্ত্রি ঢাকায় এসে যা বলেছেন বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। কারণ আপনি জানেন উনি সোমবার ঢাকাতে যে কথা বলেছেন, মঙ্গলবারে দিল্লিতে ঘটনা ঘটেছে উল্টো। এবং সেখানে আমাদের হাই কমিশন অফিসের কাছে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী উগ্রবাদীরা। যদিও উদ্যোক্তারা কোনো সংগঠনের নাম দেয়নি, কিন্তু আমরা দেখেছি আসলে এর গোটা আয়োজক ছিল আরএসএস। এবং সেখানে বক্তাদের মধ্যে ছিলেন বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির আরেক নেতা অভিনেতা রুদ্রনীল ঘোষ। এর মানে হলো তারা থেমে নেই। থেমে থাকার তো কথা নয়। স্বাভাবিকভাবেই আপনি যখন, যেটা আগে বলছিলাম, সেটা হলো আপনি যখন একজন বন্ধু হারাবেন, একজন উপকারী, আপনার জন্য একতরফা উপকার করে এরকম একজন বন্ধুকে যখন হারাবেন, তখন আপনি কিন্তু নিজের যে স্ট্যাটাস কো, আপনি যে সুবিধাজনক অবস্থায় ছিলেন সেটা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। এজন্য আপনি স্বাভাবিকভাবেই
আরেকজন শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে আপনি অনুসন্ধান করবেন। ভারতের দিক থেকে ভারত এখন যেটা করছে, গত 3 মাস 4 মাসে তারা এক ধরনের বৈরী পরিস্থিতি তৈরি করেছে। বাংলাদেশের অভ্যন্তরে তাদের যে অ্যাসেটগুলো আছে, তাদের যে সম্পর্কিত মানুষজন আছে, তাদেরকে কিন্তু তারা অ্যাক্টিভেট করেছে। তারা বাংলাদেশকে নানাভাবে চাপ দিয়েছে, ভিসা দেয়নি, নানানভাবে তারা কিন্তু চাপ দিয়েছে। তারা প্রথমেই পানি ছেড়ে দিয়েছে, তারা কিন্তু বন্যা ঘটিয়েছে বাংলাদেশে, এরকম আরও অসংখ্য তারা ঘটনা ঘটিয়েছে। এবং আমরা জানি যে এই বৈরিতা, আপনি যেটা বললেন যে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দিয়েছে, এবং শেখ হাসিনাকে সেখানে একটা আশ্রয়ের মধ্যে থাকা অবস্থায় শেখ হাসিনা কিন্তু নানান রকমের বক্তব্য দিয়েছেন, এবং এই বক্তব্যগুলো তারা কিন্তু এটাকে তারা হতে দিয়েছে এবং এটাকে উৎসাহিত করেছে। এবং সম্প্রতি আমরা দেখেছি লন্ডনেও তিনি বক্তব্য দিয়েছেন, লন্ডনে প্রেস টেলিকনফারেন্সের মধ্য দিয়ে বক্তব্য দিয়েছেন। তার মানে ভারত কিন্তু একই সঙ্গে সব দিক দিয়েই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা নতুন বাংলাদেশকে একটা চাপে রাখার নীতি অবলম্বন করেছে। একই সঙ্গে তারা এখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমঝোতা যাতে না ঘটে, তারা যেন ঐক্যবদ্ধ থাকতে না পারে, এজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের যে অ্যাসেট, ভারতের সম্পর্কিত যে মানুষজন, তাদেরকে বাংলাদেশে অ্যাক্টিভেট রাখার চেষ্টা করছে। তারা যেন সরকারকে চাপে ফেলে তাদের ভারতের প্রতি নতজানু করতে পারে, সেটার চেষ্টা করছে। শেখ হাসিনাকে উৎসাহ দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তারা কিন্তু এই যে পানি ছাড়া থেকে শুরু করে এবং পানি ছাড়ার আগে কোনো নোটিশ না করা, এগুলো সমস্ত দিক দিয়ে 3 মাসের 4 মাসের মধ্য দিয়ে আমরা কিন্তু বৈরিতার নানান রকমের রূপ দেখেছি। হ্যাঁ, তারপরেও বাংলাদেশ ভারতের সঙ্গে একটা মর্যাদাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যে সম্পর্ক প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে থাকা উচিত, সেই সম্পর্কে যেতে চায়। এটা বাংলাদেশের একটা গুডউইল, বাংলাদেশ এটা হতে দিতে চায়। কিন্তু আমরা দেখছি যে এটা ভারত কিন্তু করছে না। আমরা তার প্রতিফল দেখছি যে তারা পররাষ্ট্র সচিব পর্যায়ে সফর করার পরপরই শুধু এটা নয়, বাংলাদেশের 2টো জাহাজ তারা ধরে নিয়ে গেছে, বা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের সামনে এরকম বিক্ষোভ হয়েছে এবং সেখানে শাসক দল অংশগ্রহণ করছে। ফলে মেসেজটা খুব ক্লিয়ার, তারা কিন্তু সবসময় চাপে রাখার নীতিটা অবলম্বন করবে, বাংলাদেশে নতুন শেখ হাসিনা তৈরি করার প্রক্রিয়া করবে, পুরনো শেখ হাসিনাকে প্রতিস্থাপন করার চেষ্টা করবে। ফলে আমরা যখন ভারত নিয়ে কথা বলবো, তখন শুধু কূটনৈতিক পরিভাষা বা কূটনৈতিক বিচার বিবেচনা প্রয়োগ করলে হবে না, আমাদেরকে পলিটিক্যালি জিনিসটা সমাধান করতে হবে এবং ভারতকে এটা বোঝাতে হবে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, মিডিয়া এবং বুদ্ধিজীবীদের পক্ষ থেকে তাদেরকে এটা বোঝাতে হবে, বারবার বলতে হবে যে তোমরা এই পুরনো যে অবস্থান সেখান থেকে চলে আসো। তোমরা 71 সালের সেই বাস্তবতা, 5 আগস্টের আগের যে বাস্তবতা, সেই আবার নতুন যে বাস্তবতা, এর মধ্যে অনেক ফারাক আছে। তোমরা সেখান থেকে বেরিয়ে আসো। বাংলাদেশের জনগণ কিন্তু বাণিজ্যের সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক, ধর্মের সম্পর্ক সব কিছু মিলে একটা সুপ্রতিবেশীর একটা সহাবস্থান চায়। আমরা কিন্তু হাত বাড়িয়ে দিয়েছি, কিন্তু তারা যদি এই বৈরিতা এবং শত্রুতার আবহ বজায় রাখে, তাহলে কিন্তু তারা আলটিমেটলি এখানে লুজার হবে। বাংলাদেশ ভারত সম্পর্ক এখানে একটা ঠিক জায়গায় যেতে পারবে না। এবং ভারতকে একই সঙ্গে একটা জিনিস বুঝতে হবে যে দক্ষিণ এশিয়ায় তারা কিন্তু বন্ধুহীন হয়ে পড়েছে। আমরা দেখেছি শ্রীলঙ্কায়, পাকিস্তানে, নেপালে, ভুটানে, সর্বত্র মালদ্বীপে তারা কিন্তু বন্ধুহীন হয়ে পড়েছে। ভারত যেভাবে সেখানে অগণতান্ত্রিকভাবে, শিষ্টাচার বহির্ভূতভাবে সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে বিভিন্ন দেশে, সেগুলো কিন্তু সবই ফেল করেছে। বাংলাদেশেও সর্বশেষ তাদের যে শেখ হাসিনা, সেই শেখ হাসিনা মডেল ফেল করলো। ফলে তাদেরকে বুঝতে হবে দক্ষিণ এশিয়ায় তারা বন্ধুহীন হয়ে টিকে থাকতে পারবে না। এই অবস্থায় নতুন বাস্তবতা মেনে আমাদের দিকে প্রকৃত বন্ধুত্বের হাত, কথায় নয় কাজেই বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিতে হবে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত, আমরা একটু এই বিষয়টা অন্যভাবে যদি আলোচনা করতাম বা বাংলাদেশ থেকে করা হতো, তাহলে কি হতো? সেই বিষয়টি হলো যে ভারত অব্যাহতভাবে কথিত সংখ্যালঘু নির্যাতন অভিযোগ তুলছে এবং যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। সেই কথাটি সৈয়দা রিজওয়ানা হাসান উপদেষ্টা পরিষ্কার করে বলেছেন। উনি বলেছেন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সংখ্যালঘুদের ব্যাপারে,
আর সবগুলি ছিল রাজনৈতিক অথবা ব্যক্তিগত, সেখানে কিন্তু সাম্প্রদায়িকতার কোনো ব্যাপার ছিল না। আপনি জানেন যে ভারতও তার দোসররা সংখ্যালঘু কার্ড খেলতে গিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে খুন করেছে, এবং সেই খুনের সঙ্গে যে জড়িত একজন আসামি সে যে বর্ণনা দিয়েছেন সেটিও খুব ভয়াবহ। এরপরে কিন্তু বাংলাদেশের মানুষ অসীম ধৈর্য এবং সহনশীলতার মাধ্যমে এই বিষয়টা নিয়েছে, এবং আপনি লক্ষ্য করেছেন কোথাও কোনো কিচ্ছু হয়নি এই ঘটনার পরপর। এখন প্রশ্ন হলো, ভারতে যদি কোনো মুসলমানের হাতে যদি কোনো হিন্দু আইনজীবী এভাবে নিহত হতেন তাহলে কি হতো? ভারতে এখন বিজেপির মতো একটি উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক সরকার ক্ষমতায়, ভারতের সংখ্যালঘুদের কি অবস্থা সেই বিষয়টি বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের মিডিয়ার পক্ষ থেকে তুলে ধরলেই তো মনে হয় যথার্থ জবাব হয়। আপনি কি মনে করেন? না, সেটা তো বটেই। আমার আগের কিন্তু আমরা এই বিষয়টা এড়িয়ে যাচ্ছি, কেউ তুলে ধরছে না। আপনি খেয়াল করেছেন, আমার আগের আলোচনায় আমি বলেছিলাম যে তথ্য উপাত্ত দিয়ে তুলে ধরার যে সক্ষমতা, যে প্ল্যানিং, সেটা খুব গুরুত্বপূর্ণ। একজন উপদেষ্টা ভারতের সেক্রেটারিকে, ফরেন সেক্রেটারিকে বলছেন এইটা খুব জোরালো এরকম কিছু হয় না, ওনাকে বলবেন, আবার উনি অবিশ্বাসও করতে পারেন, ভুলেও যেতে পারেন। সেখানে যদি তথ্য উপাত্ত দিয়ে প্রমাণ সহ আমাদের মিডিয়াগুলো নিয়মিত বেসিসে এটা করে, অথবা সরকারের একটা সেল থাকতে হবে যেই সেলের মাধ্যমে বাংলাদেশ বিষয়ে যেসব স্পর্শকাতর বিষয়ে মিথ্যা তথ্য প্রোপাগান্ডা চালানো হয় তার যে সত্য চিত্রটা তুলে ধরা তথ্য উপাত্ত সহ সেটি করতে হবে সরকারের তরফ থেকে। যেমন ধরেন, এটি দেশের মানুষ জানে, ইন্ডিয়া কি জানে না? কিন্তু আবারও বলতে হবে যে বাংলাদেশে যখন বিএনপি নেত্রী নিপুণ রায় চৌধুরীকে রাস্তায় মারধর করা হয়, প্রহার করা হয়, রক্তাক্ত করা হয়, জেলে ঢুকানো হয়, তখন নিপুণ রায় চৌধুরী শুধুই একজন বিএনপি নেত্রী, সংখ্যালঘু নন। বাংলাদেশে যখন গয়েশ্বর রায়কে রক্তাক্ত করে তার সাদা পাঞ্জাবিকে লাল করে ফেলা হয়, মেরে গুলি করে পিটিয়ে কুবিয়ে, তখন গয়েশ্বরচন্দ্র রায় শুধুই বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য, সংখ্যালঘু নন। যে দেশে চরম সাম্প্রদায়িকতা চলছে, সংখ্যালঘুরা চরম নির্যাতনের শিকার হচ্ছে, ইন্ডিয়াতে, সেখানে মুসলমানদের কথা বলেন, খ্রিস্টানদের কথা বলেন, এমনকি দলিত সম্প্রদায়, তারা যে চরম নির্যাতনের শিকার হচ্ছে, সেই বিষয়গুলো বাংলাদেশের মিডিয়াতে আসছে না, বা সরকারের পক্ষ থেকে এই বিষয়ের উল্লেখ করা হয়নি যে তোমার দেশের চরম সাম্প্রদায়িকতা এবং সংখ্যালঘু নির্যাতন চলছে, আর আমাদের দেশের কথিত সংখ্যালঘু নির্যাতনের কাহিনী ফাঁদছ, এটা কি করে সম্ভব? এই বিষয়টা কিন্তু আপনি লক্ষ্য করবেন, ইন্ডিয়ায় সংখ্যালঘুদের উপর এই উগ্রবাদী বিজেপি যে ধরনের অত্যাচার নিপীড়ন চালায় সেই সম্পর্কে কিন্তু মিডিয়া একেবারে এড়িয়ে যায়, এবং কখনোই সরকারের পক্ষ থেকে এই বিষয়টি কিন্তু ভারতের দৃষ্টি আকর্ষণ করা হয়নি, এবং টক শোতে আপনারা খুব বেশি বলেন, সেটি কিন্তু আমার চোখে পড়েনি। এটি কেন? না, ডেফিনেটলি আপনি যে কোশ্চেন রেজ করেছেন এটা বলা হয় না এমন না। সাম্প্রতিককালে সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার, তিনিও কিন্তু এই প্রশ্নটি রেজ করেছেন, বলেছেন যে ইন্ডিয়ায় যে হারে তারা সংখ্যালঘু মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন করে, গুজরাইয়ের কসাই খ্যাত একজন মানুষকে প্রধানমন্ত্রীর চেয়ারে তারা বসায়, বাংলাদেশে এটা ভাবা যায়? বাংলাদেশে আপনি কোনো একজন রাজনৈতিক নেতা সে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়ন চালিয়ে, হত্যাকাণ্ড ঘটিয়ে, রায়ট বাজিয়ে এরকম কসাই উপাধি পায়, সে আবার বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়তো দূরের কথা। সুতরাং ভারতের থেকে আমরা যে সাম্প্রদায়িকতার দিক থেকে, কালচারালি, সামাজিকতার দিক থেকে, সভ্যতার দিক থেকে অনেক এগিয়ে আছি, সেটা তো ওই একটা ইন্ডিকেটরই যথেষ্ট যে ওই দেশে ওরা ভারতের প্রধানমন্ত্রীর পদে গুজরাটের কসাই খ্যাত একজন লোককে বসিয়েছে। আজকে বাংলাদেশে যে পরিমাণ, যেরকম মুসলমান সম্প্রদায়ের পরিকল্পিতভাবে একজন অ্যাডভোকেট আলিফকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, তার একটা ঘটনা ইন্ডিয়া ঘটলে তার পরের দিন কচুকাটা করে ফেলতো মুসলমানদের। কিন্তু তারপরও বাস্তবতা হচ্ছে ওরা ওদের রাজনীতিতে ওদের স্বার্থ দেখতে গিয়ে ওইখানে ডান বাম কেউই কিন্তু বাংলাদেশের এই বিষয়টা নিয়ে বা ওই ভারতের অন্যায্য অবস্থানের বিপরীতে নিচ্ছে না। যেটা মাহবুব ভাই আগে বলছিলেন যে মমতার মতো নেত্রী, যাকে বাংলাদেশের অনেকে কিন্তু একটু, যদিও আমাদের তিস্তার পানি নিয়ে বারবার বাধা দেওয়া মূল কলকাঠিটা এই ভদ্রমহিলাই করেছেন, নেড়েছেন, তারপরও তাকে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ পছন্দ করে। সেই তিনি যিনি ভারতের পশ্চিমবঙ্গে, এইখানে কলকাতায় মুসলমান
25 থেকে 27% মুসলমানের ভোটের সমর্থন কিন্তু মেজরিটি তার পক্ষে যায়। সেই ভদ্রমহিলাকেও বিজেপির সঙ্গে পাল্লা দিয়ে হিন্দুদের সমর্থন ধরে রাখবার জন্য বাংলাদেশ বিরোধী মিথ্যা তথ্যকে সে আপহোল্ড করে বাংলাদেশে শান্তিরক্ষী মিশন মোতায়েনের দাবি পর্যন্ত তুলে ফেলেছিলেন। যদিও পরে সুর একটু নরম করেছেন, একটু শিফটিং হয়েছে, কংগ্রেসের মতো হয়তো বুঝতে পেরেছে কংগ্রেসের মতো বিশাল দল ভারতের রাজনীতির স্বার্থে তাদের বেশিরভাগ লিডিং যে দল তারা কিন্তু তাদের রাজনীতির স্বার্থে বাংলাদেশের ন্যায্য কথাগুলো বলেন না। বাংলাদেশে বরং অনেক বলা হচ্ছে, কিন্তু এটাও বাস্তবতা। বাংলাদেশে গত 16 বছর ধরে ব্যাপকতা লাভ করলেও 53 বছর ধরেই বাংলাদেশের এমন কোনো উইং নাই, সেটা সংবাদ মাধ্যম বলেন, সেটা প্রশাসন বলেন, রাজনীতিবিদ বলেন, বিভিন্ন বাহিনী বলেন, তার মধ্যে বিশেষ স্বার্থের দিয়ে অথবা বিশেষ কৌশলে ইন্ডিয়া তাদের নিজস্ব লোক তৈরি করেনি। তারা বিভিন্ন রকমের সফরের নামে গিয়ে প্রমোদ ভ্রমণ করিয়ে, আর্থিক সুবিধা দিয়ে, পুরস্কার দিয়ে, সাহিত্য সংস্কৃতি বিভিন্ন বাহিনী প্রশাসনে তাদের নিজস্ব লোক তৈরি করে। সেই লোকগুলো বাংলাদেশের চেয়ারে বসে থাকে কিন্তু মনে মনে থাকে ভারতপন্থী। ফলে এত সহজ নয় তাদের বিরুদ্ধে এখানে তাদের সপ্তথুপাত্য তুলে ধরে যেই আকাঙ্ক্ষাটা আপনি করেছেন, যে আকাঙ্ক্ষা আমাদেরও আছে, কিন্তু এটা এত সহজ নয়, এটাও বাস্তবতা। কারণ আমার ভেতরে ঢুকে আছে তাদের পন্থী লোক। এই লোকগুলোকে চিহ্নিত করে নতুন বাংলাদেশে, নতুন যে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আমরা চাই, সেখানে যাতে ওই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে নিষ্ক্রিয় করা হয়, তাদের ওই চেয়ার থেকে বিদায় দেওয়া হয় প্রয়োজন হলে, এবং বাংলাদেশ পন্থীদের যেন যথাযথ জায়গায় বসানো হয়। আমি বাংলাদেশের সব জায়গায় একটা পরিচয়ের লোককেই দেখতে চাই, তারা যেন শুধু বাংলাদেশপন্থী হয়। বাংলাদেশপন্থী হলেই সে বাংলাদেশের মানুষের পক্ষে থাকবে, বাংলাদেশের স্বার্থের পক্ষে থাকবে। গত 16 বছর আমাদের রাজনীতিবিদদের মধ্যে আমি খুব দুঃখ করে বলতাম, ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তারা, বাম রাজনীতি করে যারা তারা, এমনকি মধ্যপন্থী দলগুলো, ফ্যাসিবাদ বিরোধী যত দল আছে তাদের দিকেও তাকিয়ে থাকতাম যে ইন্ডিয়া বাংলাদেশ প্রশ্নের যে বিভিন্ন ভূমিকা নিচ্ছে, বর্ডার কিলিং সহ সব, কিংবা ওই দেশের মুসলমানদের যে তারা নিপীড়ন করছে, অথবা বাংলাদেশের হিন্দুদের বিষয়ে তারা যে মিথ্যা তথ্য প্রচার করছে, সেই নিয়ে স্ট্রং কোনো প্রতিবাদ আমি কিন্তু অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও আগের মতো পেতাম না, গত 16 বছরে পাইনি। এদের অনেকের মধ্যে ব্যক্তিগত আলাপচারিতায় দেখেছি বা বিভিন্ন সময় দেখেছি গেঁথে গিয়েছিল যে ভারতের সহযোগিতা ছাড়া দেশে ক্ষমতায় থাকাও যাবে না, ক্ষমতায় আসাও যাবে না, সুতরাং তাদের মন জুগিয়ে চলতে হবে। এইভাবে আমাদের জাতির বড় একটা অংশের মগজের সার্বভৌমত্ব আমরা বিকিয়ে দিয়েছিলাম ইন্ডিয়ার ওই পলিসির কাছে। সুতরাং সেখান থেকে আমরা বেরিয়ে আসছি, যাদের মগজে এখন ছিটাফোটাও ওই চিন্তা আছে, মগজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ওই চিন্তা যে ভারতের সহযোগিতা ছাড়া বাংলাদেশে রাজনীতি করে ক্ষমতায় যাওয়া যাবে না, থাকা যাবে না, এখন ওই বাংলাদেশটাই। চিত্রটা কিন্তু উল্টো। এখানে বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশপন্থী ভারত প্রীতি ছাড়তে হবে এবং বাংলাদেশপন্থী হতে হবে। না, ভারত প্রীতি বলতে আমি আবার এটাও পাশাপাশি বলি, আগের আলোচনায় বলেছি, ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, তাদের সহযোগিতা আমাদের লাগবে, আমাদের সহযোগিতা তাদের লাগবে। আমরা তাদের সঙ্গে বৈরিতা চাই না, সাম্য ও আত্মমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চাই উভয়ের স্বার্থে। সেই বিবেচনায় ভারতকে আমরা বৈরীও করতে চাই না, কিন্তু ভারতের অন্যায্য কোনো দাবিকে মেনে নেওয়ার জন্য আমার মগজের মধ্যে সার্বভৌমত্বে তোকে বিকিয়ে দিয়ে আমি তাদের কাছে দস্তখত দেব, সেই মানসিকতাটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে মগজ থেকে। এই প্রসঙ্গে আমি একটু বলে নিই, সেটা হলো যে আপনি যেটা বলেছেন যে আমাদের মিডিয়ায় বা টক শোতে ভারতে যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, সেখানকার বিভিন্ন আদিবাসী সংখ্যালঘু, মুসলিম, খ্রিস্টান এবং মণিপুরের মতো জায়গায় যেখানে একটা সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ভিত্তিতে বড় একটা সংঘাত তৈরি হয়েছে, এগুলো বাংলাদেশে অত বেশি ফোকাসড হচ্ছে না কেন? এর পেছনে একটা কারণ হলো যে আমাদের একটা মাইন্ডসেট, মিডিয়ার মাইন্ডসেট কাজ করে। সেটা হলো যে ভারতে যদি আমরা ভারতে সংখ্যালঘু নির্যাতনের খবর যদি এখানে ফলাও করে প্রকাশ করি, তাহলে বাংলাদেশে যারা সংখ্যাগুরু আছে তারা হলো উৎসাহিত হবে এখানকার সংখ্যালঘুদের উপরে আক্রমণ করতে বা এর প্রতিশোধ নিতে। এরকম একটা মাইন্ডসেট আছে। এরকম একটা মাইন্ডসেট থেকেই কিন্তু সেই খবরগুলোকে কম গুরুত্ব দেওয়া হয় বা কম গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। কিন্তু আমরা দেখব ভারতে ধারাবাহিকভাবে
একের পর এক মসজিদের নিচে তারা মন্দির আবিষ্কার করছে, সেখানে হলো হিন্দু উগ্রপন্থীরা গিয়ে সেখানে প্রসেশন করছে, সেখানে জোর করে খুঁড়ছে, আদালত থেকে রায় নিয়ে আসছে, এরকম প্রসেস কিন্তু একের পর এক চলছে। সর্বশেষ আপনারা দেখেছেন যে আজমির শরীফের ক্ষেত্রেও নিয়ে এরকম কথাবার্তা উঠেছে। কিন্তু এত কিছু ঘটার পরেও দেখবেন যে বাংলাদেশের যে সংখ্যাগুরু জনগোষ্ঠী মুসলিম, তারা কিন্তু এর প্রতিক্রিয়া দেখায় না। আর ফলে বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে ভারতের যে সাম্প্রদায়িক রাজনীতি, হিন্দুত্ববাদী রাজনীতি, সেটার সঙ্গে তাদের কোনো লেনদেন নেই। প্রশ্নটা হলো, একটি উগ্রবাদী সাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা ক্ষমতায় রয়েছে দিল্লিতে, তারা বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে মিথ্যা তথ্য দিয়ে বাড়াবে আর নিজেরাই চরম সাম্প্রদায়িক, এটা কিভাবে হয়? আমাদের মিডিয়া, আমাদের বুদ্ধিজীবিতা, টকশো, এগুলোকে ওয়েল ইকুইপড হতে হবে। তাদের যদি আমরা এনকাউন্টার করতে চাই, তাদের উত্তর দিতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু প্রস্তুত হবে। বিস্ময়করভাবে খেয়াল করবেন, বাংলাদেশে অনেক মিডিয়া উদ্যোগ এলেও এখানে ইংরেজি ভাষাভাষীদের জন্য কিন্তু কোনো টিভি চ্যানেল নেই। ইভেন যত টিভি চ্যানেলগুলো আছে সেখানেও খুব প্রোগ্রাম প্রচার হয় না। ফলে ভারতে যে মিডিয়া ল্যান্ডস্কেপ, সেখানে আমরা দেখি যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু ব্যাপক সংখ্যক অনুষ্ঠান প্রচার হয়। ফলে এদিক দিয়ে ভারত আমাদের থেকে অনেক এগিয়ে আছে। আমরা যত কথাই বলি সেটা বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলি, এটা বড়জোর পশ্চিমবঙ্গের মানুষজন বুঝতে পারবে, বা ভারতে ছড়িয়ে থাকা বাংলাভাষী মানুষজন বুঝতে পারবে, তারা বুঝতে পারবে। কিন্তু ইন্টারন্যাশনালি প্রকৃত অর্থে যারা আসলে ম্যাটার করে, এই জনগোষ্ঠীকে, এই অডিয়েন্সকে টার্গেট করে কোনো অনুষ্ঠান কিন্তু আমরা প্রচার করতে পারছি না। ফলে আমাদের এখানে ধরেন আমরা এই যে বিটিভি 60 বছর পূর্তি হচ্ছে, এরকম একটা জায়গায়, বিটিভির মতো জায়গায় যদি ইংরেজি একটা চ্যানেল আমরা করতে পারি প্রফেশনালি, বা কোনো বেসরকারি উদ্যোগ নিতে পারে, যেই সেটা যদি প্রফেশনালি আগায়, তাহলে আমরা কিন্তু সেটাকে দীর্ঘমেয়াদে কাজে লাগাতে পারবো। আপনারা এখন জানেন যে কাতার ভিত্তিক যে আল জাজিরা, তারা ইন্টারন্যাশনালি বিশাল ভূমিকা রাখছে এবং বিভিন্ন ইস্যুতে তারা কিন্তু বিবিসি, সিএনএন-এর ন্যারেটিভের সঙ্গে প্রতিযোগিতা করে। মধ্যপ্রাচ্য থেকে বিবিসি, সিএনএন কিন্তু আউট হয়ে গেছে শুধু আল জাজিরার কারণে। হ্যাঁ, নতুন ন্যারেটিভ তৈরি করতে পারছে। এরকম একটা জায়গায় কিন্তু আমাদের ভাবতে হবে। এতদিন ভাবে নাই, কারণ একটা সরকার একটা জাতিকে নিজের পায়ে দাঁড়ানোর যে চিন্তা, সেটা করেনি। কিন্তু এখন আমাদের সেই চিন্তাটা করতে হবে, এবং এই যে নতুন বাস্তবতা, আমাদের কিন্তু ইন্টারন্যাশনালি ফাইট করতে হবে। সেই বাস্তবতা মনে রেখে আমরা যেন আবার প্রস্তুত হতে পারি। আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, এবং মাহবুব মোর্শেদ, সংবাদ সংস্থা বাসসের প্রধান সম্পাদক এবং ব্যবস্থাপনা পরিচালক। সায়ন্ত সাখাওয়াত, অনেকেই এটা মন্তব্য করছেন বা মতামত দিচ্ছেন, এবং যেটি সঠিক সেটি হলো যে বাংলাদেশের চলমান বিপ্লব খোলাসা করেছে যে ভারত সম্পর্কে খুব একটা সুখস্মৃতি এদেশের তরুণ প্রজন্মের নেই। তারা দেখেছে যে এদেশে ভারতের কারণে ভোট হচ্ছে না, তারা ভোট দিতে পারছে না, এবং শেখ হাসিনার বাবু মোর্শেদ যেটা বলছিলেন যে ডামি নির্বাচন, রাতের নির্বাচন ইত্যাদি নির্বাচনে এই তরুণ প্রজন্ম দেখেছে কি হয়। এবং তারা আরেকটা জিনিস দেখেছে যে হাসিনার গোপন এবং প্রকাশ্য অত্যাচারী কার্যকলাপের প্রতি ভারতের যে নিরঙ্কুশ সমর্থন, এই কারণে এই প্রজন্মকে চিন্তা করে হলেও কিন্তু ভারতকে তার নীতি বদলাতেই হবে। এবং আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো বাংলাদেশ এবং এর যে 50 বছরের জনমিতির ধরন যে পাল্টে গেছে, এবং বাংলাদেশে যে নতুন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, এটাকেও ভারতকে গুরুত্ব দিতে হবে। আপনি কি মনে করেন?
আপনি 16 বছরের কথা এবং তরুণ প্রজন্ম বলছেন, এটা সত্য যে ভারত বিরোধিতা সেন্টিমেন্ট বাংলাদেশে সাংঘাতিকভাবে বেড়েছে এবং তার জন্য দায়ী ভারত। কিন্তু আরও বৃহৎ পরিসরে গেলে মুক্তিযুদ্ধ পর্যন্ত, তার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষের সাধারণের চিন্তায় আর কি শোষক শ্রেণী বলতে বোঝাতো পশ্চিম পাকিস্তানকে, যে পশ্চিম পাকিস্তান আমাদের এই পূর্ব পাকিস্তানের অংশকে শোষণ করছে এবং আমাদের দাবিয়ে রাখবার চেষ্টা করছে। সেইখান থেকে কিন্তু এদেশের মানুষের মনে পশ্চিম পাকিস্তান বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হয়ে গেল। কিন্তু স্বাধীনতার পরে আমাদের জন্য পাকিস্তান একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে গেল। তারা আমাদের ভালো খারাপ কোনোটাই করার বিশেষ কোনো সক্ষমতা বা সুযোগ রাখে না। আমাদের জন্য তখন পরীক্ষার প্রান্তে এসে দাঁড়ালো ভারত। এবং এই স্বাধীনতার পর থেকে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আজ পর্যন্ত বাংলাদেশের বাইরের কোনো শোষক যদি চিন্তা করা হয় সেটা একমাত্র ভারত, আর কেউ না। কিছুটা মাঝে মাঝে মিয়ানমারও এখন নানান রকমের উস্কানির চেষ্টা করছে, কিন্তু মিয়ানমারের সেটাও আমাদের পলিসির কারণে মিয়ানমার আমাদের সালাম দিয়ে চলতে, এখন উল্টা আমাদেরকে মাঝে মাঝে সালাম দিয়ে চলতে হয়। এইটাই নতজনে পররাষ্ট্রনীতির কারণে এটা করেছে। কিন্তু ভারত আমাদের এদেশের মানুষ দেখেছে বর্ডারে আমাদেরকে নির্বিচারে গুলি করে মারে। আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতারা বলে স্মাগলিং করলে মারবেই তো। আরে বর্ডারে স্মাগলিং যদি হয়ে থাকে, স্মাগলিং তো বাংলাদেশে ইন্ডিয়া দুই পক্ষের মানুষ মিলে করে। আমার দেশে ফেন্সিডিল পাঠিয়ে আমার তরুণ প্রজন্মকে ধ্বংস তো ইন্ডিয়া করেছে। তাহলে ওই বর্ডারে শুধুমাত্র বাংলাদেশিরাই কেন গুলি খেয়ে মরে বিএসএফের হাতে? ইন্ডিয়ায় এই স্মাগলিংয়ে যুক্ত একজনও কি মরেছে? দেখান সেটা পারলে কতজন মরে। আর আমার দেশের সঙ্গেই শুধু স্মাগলিং হয় ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের বর্ডার কি একেবারে পবিত্র বানিয়ে রেখেছে? সেখানে কোনো স্মাগলিংয়ের ঘটনা ঘটে না। চায়নার সঙ্গে ঘটে না, বর্ডার এরিয়া সব দেশেই কম বেশি এরকম ঘটে। সেখানে একটাও মারতে সাহস করে না কেন? কারণ জানে যে ওইখানে একটা গুলি করলে তার জবাবটা, পাল্টা জবাবটা কি আসবে। আর বাংলাদেশের বেলায় জানে যে ওদের গুলি করলেও ওরা এসে পায়ে ধরে, এরকম ভৃত্য নিয়োগ দিয়ে রেখেছে এখানে। আমাদের সঙ্গে বাণিজ্যের ভারসাম্য আমরা জানি, আমাদের ন্যায্য পাওয়া না পানি, সেই পানি নদীতে বাদ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা আমাদেরকে কখনো বন্যায় মারে, কখনো খরায় মারে। এটা এই ইন্ডিয়া করে। আওয়ামী লীগের আগে 111 সরকার আসার পিছনে ইন্ডিয়ার ভূমিকা ছিল। ইন্ডিয়ার সেই 111 সরকারের সঙ্গে নেগোসিয়েশন করে জেনারেল মঈনকে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে তৎকালীন ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি, যিনি পরে প্রেসিডেন্ট হয়েছিলেন। তার বইতে বিস্তৃত লিখেছে একজন রাষ্ট্রের কর্ণধার এইভাবে এত খোলামেলাভাবে যে লিখতে পারে যে একটা প্রতিবেশী দেশকে তার রাজনীতি ক্ষমতায় আসা না আসাকে কিভাবে নিয়ন্ত্রণ করত, সেটা করেছে। সুতরাং এই সমস্ত কিছু তো এখন প্রকাশ্য। ফলে যাদের মধ্যে ন্যূনতম বাংলাদেশের প্রতি মায়া আছে, মমতা আছে, দেশপ্রেম আছে, বাংলাদেশপন্থী 1%ও মাথায় ধারণ করে তাদের ইন্ডিয়াকে পছন্দ করবার কোনো কারণ আমি দেখি না। ফলে ইন্ডিয়া তার কাজ দ্বারা, তার আচরণ দ্বারা, তার ভূমিকা দ্বারা বাংলাদেশের নতুন প্রজন্মের মধ্যে যে ইন্ডিয়া বিরোধী সেন্টিমেন্ট গেঁথে দিয়েছে, এটা তো খোদ ইন্ডিয়ার জন্য খারাপ, ভালো নয় মোটেই। 18 কোটি মানুষের ওভার পপুলেটেড একটা দেশ, যাদের রেমিটেন্স অনেক স্ট্রং, যে দেশের মানুষ কর্মঠ, তারা কাজ করে, যে দেশের মানুষ যোদ্ধা, তারা যুদ্ধ করে ভাষা আদায় করে, তারা যুদ্ধ করে দেশ আদায় করে, তারা যুদ্ধ করে অভ্যুত্থান ঘটিয়ে হাসিনাকে ভারতে প্যাকেট করে পাঠিয়ে দেয় হেলিকপ্টারে করে, সেই জাতি এরা। সুতরাং ভারত যদি মনে করে ইন্ডিয়ান সেন্টিমেন্ট আরও বাড়তে দিবে, তাদের এটা ভাববার কোনো কারণ নাই যে বাংলাদেশকে চিটাগাং দখল করবে, ওই অঞ্চল এই অঞ্চল দখল করবে, ভাঙবে বলে ওইখানে কার্টুনের মতো লাফাবে, আর তাদের অন্যান্য রাজ্যগুলি নিরাপদ থাকবে। বাংলাদেশকে ভাঙার ষড়যন্ত্র যদি তারা করে এবং সেইখানে ভূমিকা পালন করে, তাহলে তাদের 7 সিস্টার্স এরিয়ার, মণিপুরের মতো এরিয়া যা হচ্ছে, পারলে ওইটা সামাল দেখ, তাদের দেশও অখণ্ড থাকবে না। এটা তাদের মাথায় রাখতে হবে। এটা হুমকি নয় বাংলাদেশের তরফ থেকে, এটা বাস্তবতা, এটা বাস্তবতা। তাদের এই যুক্তিটা বুঝতে হবে যে অন্য দেশকে ভাঙতে গেলে নিজের দেশও ভাঙার মুখে পড়ার সম্ভাবনা আছে। মাহবুব মোর্শেদ, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত 4 মাসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্য আসছে, আমরা ভুলেই গিয়েছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই ধরনের বক্তব্য আসতে পারে। খুব স্পষ্ট এবং ক্যাটাগরিক্যালি ওনারা বলেছেন যে ভারতের কাছে তারা কি চায় এবং সেটা না হলে কি হবে সেই ইঙ্গিতও দিয়েছে। ইঙ্গিতটা হলো সম্পর্ক ভালো হবে না। এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বা
অন্তর্বর্তীকালীন সরকারের এই যে সার্বভৌমত্বকে মাথায় রেখে যে নীতি, যেটা বারবার সায়ন্ত সাখাওয়াত বলছিলেন যে সার্বভৌমত্বটা মাথায় রাখতে হবে, এই সরকার নিশ্চয়ই সেটা রাখছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে এই সরকারের পররাষ্ট্রনীতিতে স্পষ্ট অবস্থানের কারণে ভারত খানিকটা হলেও চাপে পড়েছে, কারণ এই সরকার বাইলেটারাল সম্পর্কের চেয়ে মাল্টি রিলেশনের দিকে যাওয়ার চেষ্টা করছে। আপনার কি মনে হয় যে ভারত তার নিজের স্বার্থে তার অবস্থান থেকে সরতে কি বাধ্য হবে? এখানে হলো আপনি ঠিকই বলেছেন যে গণ অভ্যুত্থানের পর যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে এবং সেই সরকারের পক্ষ থেকে কিন্তু শুরু থেকেই, এমনকি দায়িত্ব গ্রহণের আগ থেকেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন বিদেশি বিভিন্ন পত্রপত্রিকায়, সেখান থেকেই স্পষ্ট হয়ে উঠেছে যে এই সরকার একটা সার্বভৌম একটা এবং শক্তিশালী পররাষ্ট্রনীতি অবলম্বন করবে। এবং তার ফল কিন্তু আমরা পরে দেখেছি, বর্ডার কিলিংয়ের ক্ষেত্রে দেখেছি, অন্যান্য বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশ একটা স্বতন্ত্র সার্বভৌম মর্যাদাপূর্ণ একটা অবস্থান নিয়েছে। এখন এর ফলটা কিভাবে ফলবে সেটা কিন্তু খুব জটিল একটা প্রশ্ন, কারণ এখানে এই প্রশ্নগুলো হলো যে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা রাষ্ট্রের সম্পর্ক ঠিক শুভেচ্ছার দৃষ্টিতে, গুডউইলের দৃষ্টিতে কিন্তু ঠিক হয় না। এটা কিন্তু সবসময় আরও বহু কিছুর সাথে রিলেটেড থাকে। তারা যখন একটা আধিপত্যবাদী নীতি অবলম্বন করে তখন একরকম থাকে, বন্ধুত্বপূর্ণ নীতি অবলম্বন করে তখন আরেক রকম থাকে, এবং তারা সবসময়ই চায় পরস্পরকে চাপে রাখতে এবং পরস্পরের কাছ থেকে সুবিধা আদায় করে নিতে। এবং এখানে তাদের রাজনৈতিক অভিপ্সা আছে। তারা কিন্তু এই যে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কিন্তু সেখানে আশ্রয় দিয়ে রেখেছে এবং তাকে খুব সুখে রেখেছে এবং তাকে সক্রিয় রেখেছে। এরকম একটা পরিস্থিতিতে আমরা যখন ভাববো ভারত তার নীতি বা বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা পুনর্বিবেচনা করবে কিনা, পুনর্লিখন করবে কিনা, সেটা কিন্তু খুব জটিল। এক্ষেত্রে আমার যে কথা সেটা হলো যে আমাদেরকে কিন্তু অব্যাহতভাবে কথা বলে যেতে হবে, কারণ পররাষ্ট্রনীতি, পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিব বা পররাষ্ট্র মন্ত্রণালয় যেভাবে তাদের মতামত বিনিময় করে, মনোভাব বিনিময় করে, সেটার একটা ভাষা আছে। কিন্তু প্রকৃত বাস্তবতা যদি আমরা এখানে যদি ভারতের সঙ্গে, আমরা তো শত্রুতা করতে চাই না, কোনো যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আমরা দাঁড়িয়ে থাকতে চাই না। বাংলাদেশ সবসময় একটা শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী, প্রতিবেশীর সঙ্গে একটা সুসম্পর্কে বিশ্বাসী, যেটা সায়ন্ত ভাইও বললেন। এই নীতিতে ফিরে আসতে হবে ভারতকেও, কিন্তু সেটা করতে হলে ভারতের যে গণতান্ত্রিক অংশ, যারা আসলে এই প্রকৃত অর্থে বুঝতে পারে যে বাংলাদেশের সঙ্গে ভারত এতকাল অন্যায় করে এসেছে, কিন্তু তাদের কাছে তথ্যগুলো নেই। সেই তথ্যগুলো কিন্তু এই নতুন বাংলাদেশের গণ অভ্যুত্থানের পরের যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ কি চায়, কি ভাবছে, এখানকার তরুণ প্রজন্ম, এখানকার সাংবাদিক, বুদ্ধিজীবী, রাজনীতিক, তারা কি ভাবছেন, সেটা কিন্তু সেখানকার রাজনীতিক, সাংবাদিক, তরুণ প্রজন্ম সবার কাছে পৌঁছাতে হবে। এবং আপনি জানেন যে এর মধ্যে ওখানকার ইউটিউবাররা বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হচ্ছে, বাংলাদেশের অবস্থানটা বোঝার চেষ্টা করছে। এগুলো কিছু কিছু পজিটিভ ব্যাপার ঘটছে। এই যে বিজেপির যে কুটচাল, কংগ্রেসের যে কুটচাল, এই যে তারা যে বাংলাদেশকে দিনের পর দিন অধীনস্থ করে রাখতে চায়, এখান থেকে অনৈতিক সুবিধা পেতে চায়, এখানকার শাসক বা এখানকার যে নির্বাহী প্রধান হবে তাকে একদম অধীনস্থ করে নিজেদের স্বার্থসিদ্ধি করতে চায়, এরকম অবস্থায় তারা থাকতে পারবে না। কারণ তখন ভারতের জন্য এটা কিন্তু বড় সমস্যা যে ভারত তার প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছে না, কোনো প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছে না। এটা কি তাদের বুদ্ধিজীবী, সাংবাদিক বা রাজনীতিকরা বোঝেন না? তারা কিন্তু বুঝতে পারেন। কারণ ভারত একা, সে ভারতের আয়তন বড় হতে পারে, কিন্তু ভারত একা দক্ষিণ এশিয়ায় কিন্তু এইভাবে সারভাইভ করতে পারবে না। কারণ নিজের সমস্যায় সে জর্জরিত, সে রোগাক্রান্ত, তার সেভেন সিস্টার্সের সমস্যা, তার কাশ্মীরের সমস্যা, তার অভ্যন্তরের সমস্যা, তার এখানে দলিতদের সমস্যা। সে একটা হিন্দুত্ববাদী একটা রাজনীতির ফাঁদে পড়ে গেছে এবং সেখান থেকে কিন্তু বের হতে পারছে না। তার যে সেকুলার যে রাজনৈতিক দল, তারাও দিনকে দিন হিন্দুত্ববাদী হয়ে উঠছে। এগুলো একটা জাতির জন্য একটা আত্মহত্যার শামিল। অনেকেই বলে থাকেন যে ভারত এমন একটা অবস্থানে এসেছে যে
দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে যেরকম অবস্থা হতো, ফ্যাসিস্ট জার্মানি যেভাবে প্রস্তুত হচ্ছিল সেরকম একটা অবস্থানে এসেছে। কিন্তু ভারত কিন্তু নিজে থেকে চেষ্টাও করছে। আমরা গত নির্বাচনে দেখেছি যে বিজেপির পক্ষ থেকে একটা কিন্তু ঘোষণা দেওয়া হলো যে এইবার তারা হলো এত আসন পেরিয়ে যাবে, 400 আসন পেরিয়ে যাবে, কিন্তু আমরা দেখেছি যে সেটা কিন্তু তারা করতে পারলো না। তা বিজেপি এককভাবে সরকার গঠন করতে হ্যাঁ কোয়ালিশন সরকার গঠন করতে হলো তাদেরকে। ফলে আমরা কি দেখি যে এই হিন্দুত্ববাদী, আধিপত্যবাদী এবং ভুল পররাষ্ট্রনীতি এবং ভুল রাষ্ট্রনীতির ভারত যেভাবে চলছিল সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা কিন্তু ভারতের ভেতর থেকেও হচ্ছে। বাংলাদেশের শুধু পররাষ্ট্রনীতি না, আমাদের সব দিক থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে এই জায়গা থেকে ভারতকে বের করে আনা। আপনি জানেন কানাডা এবং আমেরিকায় তাদের যে নীতি, তাদের যে এজেন্টরা গিয়ে সেখানে শিখ জাতীয়তাবাদীদের হত্যা করেছে। কানাডায় আমেরিকাতেও কিন্তু তারা হলো তাদের পররাষ্ট্রনীতি ভুল বলে প্রমাণিত হচ্ছে, তাদের যে নীতি সেটা ভুল বলে প্রমাণিত হচ্ছে। ফলে চারিদিক দিয়ে কিন্তু ভারত একটা লুজারে পরিণত হচ্ছে। এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে তাদেরকে, এবং তাদের জনগণ যত দ্রুত এটা বুঝবে, তাদের সংবাদ মাধ্যমগুলো যত এটা বুঝবে, তারা বাংলাদেশের থেকে এরকম একটা ভুয়া সংবাদ প্রচার করছে, বাংলাদেশের থেকে নাকি হাতে টানা রিক্সাওয়ালারা পশ্চিমবঙ্গে যাচ্ছে, অথচ বাংলাদেশে কেউ কোনোদিন হাতে টানা রিক্সা দেখেনি। এই যে মিথ্যাচার, মিডিয়া এরকম মিথ্যাচার, এটা তো আপনি হাসতেও পারবেন না, আপনি করুণা হবে এইসব মিডিয়ার জন্য। তারা যেভাবে আমাদের ভুল ছবি, ভুল তথ্য, তাদের দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনাকে আমাদের দেশের সাম্প্রদায়িক হামলার ঘটনা হিসেবে যেভাবে তারা অব্যাহতভাবে প্রচার করেছে, তাদের লজ্জা হওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় একটা শক তারা পেয়েছে গণ অভ্যুত্থানের পরে, তাদের সেই শেখ হাসিনা নেই, ফলে তারা নতুন করে এই ব্যাপারটা বুঝবে, একটা প্রাথমিকভাবে এই শখটা কাটিয়ে উঠে আসলেই তারা বাস্তবতায় হয়তো আসবে। আমরা সেটার জন্য অপেক্ষা করি এবং আমাদের যে তৎপরতা, আমাদের যে শুভ তৎপরতা, শুভেচ্ছা, সেটা অব্যাহত রাখি। ডাক্তার সায়ন্ত সাখাওয়াত এবং মাহবুব মোর্শেদ, আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ, আমাদের দীর্ঘ সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।